আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর এম তৌহিদুল হক। আমাদের নিয়মিত অনুষ্ঠান স্যাবলুন হ্যালো ডাক্তারে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে ঠিক এই একই দিনে একই সময়ে আমরা শরীরের একটি বিশেষ রোগ নিয়ে কথা বলে থাকি। আসলে রোগটি কেন হয়, কী এর কারণ, কী পরীক্ষা নিরীক্ষায় এটি নির্ণয় করা যায়, উপসর্গগুলো কী, কী চিকিৎসা যদি না করি তাহলে কী ক্ষতি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিশেষজ্ঞের মতামত নিয়ে হাজির হই। আজকে আমরা নাক কান গলা বিষয়ে কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের ইনস্টিটিউটে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তকে। প্রফেসর প্রাণগোপাল দত্ত, আপনি কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে আগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করছিলেন, বর্তমানে আপনি কিভাবে কাজ করছেন একান্ত ব্যক্তিগত? আসলে গত 24শে মার্চ আমার 2 মেয়াদে 3-6 বছর শেষ হয়ে গেছে। স্বাভাবিক নিয়মে আমাকে দায়িত্ব হস্তান্তর করতে হয়েছে এবং আমি কামরুল হাসান খানকে দায়িত্ব দিয়েছি। এখন একটু রিল্যাক্স করছি। আপনি এনজয় করছেন তো এই সময়টা? ইয়েস, আই এম ভেরি মাচ রিল্যাক্টেন্ট নাও। সকালের দিকে আপনার সময় কিভাবে কাটছে? অ্যাজ ইউজুয়াল, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠে আমার যখন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের অফিস ছিল তখনও আমি 8টা বাজার 5 মিনিট আগে অফিসে যেতাম, কিন্তু 5টা থেকে 8টার মধ্যে আমার প্রাইভেট অপারেশনগুলি করতাম। এখনও ঠিক একই টাইমে আমি ঘুম থেকে উঠি, যে আমার অপারেশনগুলি করে 8টা সাড়ে 8টার দিকে ফ্রি হয়ে কিছু স্পেশাল অ্যাপয়েন্টমেন্টে যদি কেউ আসে তাদেরকে দেখে দেয়, যাতে বিকালবেলা আমার চেম্বারের কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। তার মানে আপনি বিকালে আপনার চেম্বারটা শিডিউল ঠিকই রেখেছি। আগে মঙ্গল বৃহস্পতি শুক্র 3 দিন দেখতাম না, এখন শুক্রবার বাদ থাকবে, মঙ্গল বৃহস্পতিবারও দেখব। তার মানে রোগীরা অন্তত 6 দিনই আপনাকে পাচ্ছে। আই ওয়ান্ট টু গিভ সার্ভিস টু মাই পেশেন্ট। ভেরি গুড, এটা গুড নিউজ আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য। আমার জন্য গুড নিউজ হলো যে আমি আমার রোগীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি মনে করি রোগীরা আমার কাছে আমার দেবতা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা নাক কান বিষয়ে কথা বলবো। আসলে নাক কান জিনিসটা কি দেখুন, এটি মস্তিষ্কের কাছাকাছি মুখমণ্ডল সন্নিকটে অবস্থান, একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোথাও যদি সমস্যা একটিতে হয় অন্যতে হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কোনো রোগ শোক আমাদের নাক কান গলা যেখানেই হোক না কেন, এটাকে কিন্তু নেগলেক্ট করা যাবে না। যদি আমরা নেগলেক্ট করি এর থেকে মারাত্মক আকার ধারণ করতে হবে, এমনকি জীবন শেষ হয়ে যেতে পারে। আর গরম ঠান্ডা দুটাতেই কিন্তু নাক কান গলা সংবেদনশীল। সুতরাং নাক কানের যে কোনো ঠান্ডা বা গরম হোক না কেন, যে কোনো ধরনের অসুখ হতে পারে। মা বাবা সকলেই কিন্তু আমরা বাচ্চাদের নিয়ে উদাসীন থাকতে চাই না। যে কোনো সমস্যা হলেই কি আমরা উদ্গ্রীব হয়ে পড়ি। আসলে আমরা কিভাবে আমাদের সন্তানদের খাওয়াবো, কিভাবে আমরা রাখবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের জানতে হবে। আর নাক কানের মধ্যে বেশি, যেমন কানের পাকা রোগ বেশি আমরা দেখতে পারি। এছাড়া আমরা কি দেখি, নাক দিয়ে পানি পড়ছে, হাঁচি কাশি আছে, গলাতে টনসিল হচ্ছে, এই রোগগুলো আমরা বেশি দেখে থাকি। চলুন আমরা অধ্যাপক প্রাণগোপাল কাছে আমরা কিছু জেনে আসি। আচ্ছা প্রফেসর প্রাণগোপাল দত্ত সাহেব, আপনি কি বলবেন আমাদের যে কানের কি কি সমস্যা আপনাদের কাছে রোগীরা নিয়ে আসে? আসলে আপনার প্রশ্নটাতে সরাসরি যাওয়ার আগে আমি কিন্তু নাক কান গলা রোগ বিশেষজ্ঞদের একটা বিশেষ অধিকার আছে শরীরটার উপরে। সেটা হলো আমাদের যে 5টা স্পেশাল সেন্স আছে, পঞ্চেন্দ্রিয় বলি, হ্যাঁ আমরা যেটা বলি, সেই পঞ্চেন্দ্রিয় 4টা কিন্তু আমাদের সাথে। আর যেমন কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, চক্ষু। কিন্তু চক্ষুটা আমাদের সাবজেক্ট না হলো আমরা নাকের 2 পাশে এটাকে রেখে দিয়েছি। তো সুতরাং এটা একটা বিশাল ব্যাপার, এবং এই কারণে স্পেশাল সেন্সগুলোর কোনো ফাংশন যখন ইম্পেয়ারমেন্ট হয়, এবং এরা এত সংবেদনশীল যে মানুষ অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। কারণ ধরেন কানের ব্যাপারে, কানের প্রধান কাজ কিন্তু শুনানি। যখন একটা মানুষ কানে শুনে না, বা হঠাৎ করে শুনানি চলে যায়, অথবা কানে প্রচণ্ড ব্যথা হয়, ব্যথা হওয়ার জন্য কিন্তু তার কানের শুনানি চলে যাবে না, কিন্তু ব্যথা হয়েছে তার মনে কিন্তু এখন একটাই ভয় থাকে, আমার শুনানি কি চলে যাবে কিনা। সিমিলারলি কানের যেমন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের অন্তঃকরণের একটা বিরাট বড় ফাংশন হলো সে শরীরের ব্যালেন্সটা রাখা। মানুষের একবার যদি মাথা ঘুরায় তখন কিন্তু তারা প্রথমে মাথার ডাক্তারের কাছে গেল,
সাথে সাথে মাথার ডাক্তার কিন্তু বলে দেয় কানের জন্য কানের হয়েছে জন্য। কিনা। যদিও মাথা ঘোরানোটা একটা বিনাইন ডিজিজও হতে পারে, যে পজিশন চেঞ্জের জন্য মাথা ঘোরায়, সেটাও হতে পারে। তো তারপরেও ধরেন এই কানের ব্যাপারে, কানে ব্যথা, কান পাকা, কানে কম শোনা, মাথা ঘোরানি, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আর নাকের ব্যাপারে মানুষ গন্ধ না পেলে কিন্তু ভীষণ অস্বস্তিতে থাকে। কারণ আপনি খেতে বসলেন, খাওয়ার গন্ধে যদি আপনি না পান, ঘ্রাণটা যদি না পান, ঘ্রাণেই তো খাদ্যের তৃপ্তি, তাহলে মানুষ কিন্তু অস্বস্তি বোধ করে। নাম্বার 2 হলো, যিনি রান্না করেন তিনিও তো চান একটা সুঘ্রাণ সেখান থেকে বেরিয়ে আসুক। অবশ্যই। এবং এই নাকের এই ঘ্রাণটা কিন্তু অনেক কারণেই চলে যেতে পারে। তাছাড়াও যদি যে নার্ভ আমার এই ঘ্রাণটাকে আমার মস্তিষ্কে নিয়ে যাচ্ছে, সেই নার্ভ যদি ফাংশনিংও থাকে, কিন্তু নার্ভের যেখান থেকে অরিজিন সেই জায়গার আগে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে শ্বাস নেওয়ার সময় বাতাসটা কিন্তু সেখানে যে টাচ করতে পারেন, আমরা এটা পাই না। তারপরে মানুষের নাক থেকে প্রচণ্ডভাবে হাঁচি হয়, সর্দি ঝরে, তারপরে নাকে দুর্গন্ধ হয়। এবং অনেক সময় তো ছোট বাচ্চারা হঠাৎ করে মা বাবার অজান্তে একটা কিছু নাকে ঢুকিয়ে রেখে দিল, দেখা গেল যে নাক থেকে কিছুদিন পরেই পুঁজ পড়ছে, পানি পড়ছে, মাঝে মাঝে রক্ত মিশ্রিত পানি পড়ছে। এইসব জিনিসগুলা যখন হয় তখন সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়। একই জিনিস ধরেন আপনি গলার কণ্ঠস্বরটা যদি ভেঙে যায়, তখন মানুষের কিন্তু স্বরটা এমন একটা জিনিস, আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীতে কখনো দুজন ব্যক্তির গলার স্বর কিন্তু একরকম হয় না। ইভেন দুটা যমজ বোনের গলার স্বর একরকম হয় না, বা যমজ ভাইয়ের গলার স্বর একরকম হয় না। মজার ব্যাপার হলো, এবং আপনি যদি প্র্যাকটিস করেন, যে আপনি যদি মনে করেন যে আপনি এখন কারো একটা ডায়ালগকে নকল করবেন, যেটা অনেক সময় আমাদের অনেক উপস্থাপকরা করেন, বা আপনি যদি মনে করেন যে আপনি উত্তম কুমার বা সুচিত্রা সেনের মতো কথা বলবেন, কথা বলতে গেলে আপনি যে কয়টা শব্দ আপনি অবিকল নকল করার চেষ্টা করবেন, সে কয়টাই ক্ষণিকের জন্য বলতে পারবেন, কিন্তু বাকিটা কিন্তু বলতে পারবেন না আপনি, এরপরেই কিন্তু আপনি বলতে পারবেন না। এই গলার স্বরটা একটা অসম্ভব ইম্পর্টেন্ট জিনিস। এবং এই গলার স্বর অনেক সময় ইউনিওভুলার আইডেন্টিক্যাল টুইন, মানে একই ওভাম থেকে যদি দুইটা যমজ বোন বা ভাই আসে, এবং এরা এত একই রকম হয় যে তাদের স্ত্রী দুজন দুই পরিবারের, তারা অনেক সময় তাদের চিনতেও ভুল করে কোনটা কার স্বামী। একমাত্র পয়েন্ট অফ আইডেন্টিফিকেশন ইজ দ্য ভয়েস, ভয়েস দিয়ে আইডেন্টিফাই করে। তারপরে আরেকটা হলো জিহ্বা। জিহ্বাটা আমার যেরকম স্বাদ নেওয়ার জন্য খুব দরকার, কথা বলার জন্য দরকার। এই জিহ্বাটাকে আপনি যদি মনে করেন যে বক্তৃতা দেবেন, বাজিমাত করবেন, সেটা জিহ্বারই ফাংশন। আবার এই জিহ্বাটাকে কন্ট্রোল করাও কিন্তু খুব কঠিন। তো সুতরাং এই যে জিনিসগুলা, পঞ্চ ইন্দ্রিয় সংশ্লিষ্ট যে 4টা ইন্দ্রিয় আমাদের মধ্যে আছে, এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস। আর নাম্বার 2 হলো, শরীরে যে ইনফেকশন যাওয়ার প্রথম পথ হলো শ্বাসের সাথে যেতে পারে, সেটা নাক দিয়ে যাবে। আরেকটা খাওয়ার সাথে যেতে পারে, তাহলে সেটা মুখ দিয়ে যাচ্ছে। এবং স্রষ্টা কিন্তু এমনভাবে আমাদের এই অর্গানগুলাকে সেট করেছে, দুটো টনসিল দিয়েছে গলার ভিতরে, কোন জায়গাটাতে, খাদ্যনালী এবং শ্বাসনালীর পাশাপাশি, সো দ্যাট দে ক্যান গিভ প্রটেকশন। আমরা কিন্তু আমাদের মারা অনেক সময় আমাদের কাছে যখন আসেন, আয়সা, ওনারা তো ডাক্তার না, ওনারা বলেন, হা করে দেখেন, দেখে বলেন যে এরকম গলার ভিতরে এত বড় বড় দুটো গুটলি। এখন ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় এইটার জন্য আপনার ছেলের কি কষ্ট হচ্ছে, কোনো কষ্ট কিন্তু হচ্ছে না, জ্বর হচ্ছে না। তারপরে অনেক পিড়াপিড়ি করে বললে খায় না। তো এখন দেখা গেল বাচ্চা সুস্থ সবল আছে, স্বাস্থ্য মোটামুটি ভালো আছে। তো মাঝে মাঝে ঠাট্টা করে আমরাও বলি যে তো না খেয়ে যদি এরকম স্বাস্থ্য থাকে তা আমি তো খুব খুশি, না বলে যে এটা বড়। এখন আমি আবার উদাহরণ দিই এরকম, যে দেখেন আপনার বাসার গেটে আপনি কি একটা দারোয়ানকে এরকম তাজা রাখবেন, না এরকম লিখলিকা রাখবেন? এই টনসিলটা কিন্তু গলাতে দারোয়ান হিসাবে কাজ করছে, এটা প্রটেক্টিভ মেকানিজম হিসাবে কাজ করছে। স্যার, আপনার কাছে আবার আসছি আমরা, বলেন। আমার একজন দর্শক ওয়েট করে, চলুন কথা বলে আসি। শিওর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে আপনি প্রশ্নটি করুন।
হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু জি, আমি প্রাণগোপাল স্যারের কাছে আমার বেবিকে 1 মাস আগে দেখাচ্ছিলাম। এর আগে শিশু হাসপাতালে দেখাইছি, ওনারা বলেছেন যে অ্যাডিনয়েডের সমস্যা, অপারেশন করতে হবে বেবি। তা স্যারকে দেখানোর পরে স্যার ওরাসিনকে আর পিডিটন 2 মাস খেতে দিয়েছেন আর কি। তো 1 মাস হয়ে গেছে। তা আমার বেবি হা করে নিঃশ্বাস নেয় প্রায় 2 বছর থেকে। ওর বয়স এখন এপ্রিলে 4 হবে আর কি। হ্যাঁ। তো আমি ওনাকে দেখানোর পর 2 মাস পরে আবার সিরিয়াল নিতে চেয়েছি যে স্যারকে আবার দেখাবো। তো ওখান থেকে বলা হয়েছে যে স্যার লিখে দেননি, আপনাকে সিরিয়াল নিতে হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা বলেন। সরি, আপনার নামটা বলেন। জি, আমি নীলা রহমান। আচ্ছা, আপনার যেদিন সেই 2 মাস হবে বা তার আগে যখনই হয় না কেন, আপনি যে আমার চেম্বারে যে নীলা রহমান লিখে একটা স্লিপ দিয়েন, বলেন যে জিটিভির মাধ্যমে আমার সাথে কথা হয়েছে, আমি আই প্রমিস ইউ যে আমি আপনাকে 1 মিনিট অপেক্ষা না করে দেখিয়ে দেব। এখন আমার প্রশ্ন আপনার প্রতি যে আপনার বাচ্চাটা আগের চেয়ে ভালো আছে কিনা, নাকের সর্দিটা কমেছে কিনা? স্যার উনি এখন ভালো, ও বাবুটা এখন ভালো আছে, আছে। তবে ও হা করে নিঃশ্বাস নেয়। ঠিক আছে, আমরা শুনেন, আমরা আরেকটা চেক এক্সরে করব, করে যদি দেখি নাকের পিছনের এডিনয়েডটা সত্যিকার অর্থে তার নাক দিয়ে শ্বাস যাওয়াটাকে বাধাগ্রস্ত করছে, তাহলে আমি চিন্তা করব যে আমি এটা ফেলবো কি ফেলবো না। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার বাচ্চাটাকে আমি প্রথমবার দেখলাম, তার আগে আপনি অনেককে হয়তো দেখিয়েছেন। আমি দেখে, যেহেতু ইএনটি সাবজেক্টটাতে মেডিকেল ট্রিটমেন্টের একটা বিরাট বড় রোল আছে, আমি মেডিকেল ইথিক্স যদি ফলো করি, আমাকে কিন্তু একটাবার ওষুধ দিয়ে দেখতেই হবে ভালো হয় কিনা। স্যার এর আগেও আমি গত বছর আপনাকে দেখাইছিলাম স্যার, তো আপনি একটা এক্সরে দিয়েছিলেন, এক্সরে করে আমি আপনাকে আবার দেখাইছি। নিশ্চয়ই তখন ভালো হয়ে গিয়েছিল না স্যার, ওই এক্সরেটা আপনি দেখার পরে এই ট্রিটমেন্টটা দিয়েছেন। আচ্ছা, তো এক্সরেটা দেখে ট্রিটমেন্ট দিয়েছে, এখন আরেকটা চেক এক্সরে করব, করে সেটা আমি চিকিৎসা দেব অথবা বলবো যে হ্যাঁ অপারেশন লাগবে। কিন্তু একটা কথা আপনারা মায়েরা একটু মনে রাখতে হবে, আমি জানি যেহেতু এখন আমাদের 1-2 করে সন্তান, আমরা উই আর রিয়েলি ভেরি মাচ কনসার্ন, এবং আমরা চাই যে আমার ছেলেটা সুস্থ থাকুক, শিক্ষিত হোক, ভদ্র হোক, মার্জিত হোক। কিন্তু আমার মায়ের যেরকম আমরা 7টা সন্তান ছিলাম, সেই ক্ষেত্রে ওনারা কিন্তু এত কেয়ারও করতেন না। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যখন গ্রামে বড় হয়েছি, আলো বাতাস সব কিছু পেয়েছি অত্যন্ত বিশুদ্ধ। নাম্বার 2 হলো, গাছে একটা আম পেকেছিল, পাখি ঠুকুর দিয়ে সেটা নিচে পড়েছে, ওইটাই হাতে মুছে খেয়ে ফেলেছি। এখন আমরা খাদ্যতে, বায়ুতে যে পরিমাণ দূষণের মধ্যে আছি, সেই ক্ষেত্রে বাচ্চাদের এই বিশেষ করে যারা আমরা শহরে যারা বাস করি, তাদের সর্দি লাগাটা, এডিনয়েড বড় হওয়াটা কিন্তু একটা কমন ব্যাপার। কিন্তু আপনি যদি ব্যাক করে চলে যান, আমি জানি না, আমার কিন্তু এডিনয়েড অপারেশন হয়নি, আপনারও হয়েছে কিনা আমি জানি না, বা আপনার স্বামীর হয়েছে কিনা আমি জানি না, আপনার বাবা মার হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমাকে ওষুধ দিতেই হবে এই কারণে যে টু জাস্টিফাই, আমি প্রমাণ করার জন্য যে আমি যে অপারেশনটা করব এটা যেন আমি অর্থ লোভে না করে থাকি। আমি দিলাম, ভালো হয় নাই, তারপরে আপনিও চাবেন আমিও করব সেটা। ধন্যবাদ আপনাকে। আমার দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে অধ্যাপক প্রাণগোপাল দত্ত আপনাদের জন্য এখন 3 দিনের জায়গায় উনি 6 দিন রুগী দেখছেন। আপনারা ডিসহার্টেন হওয়ার কোনো স্কোপ আমি দেখছি না, সময় অবশ্যই পাবেন। আচ্ছা, আমার আরেকজন দর্শক, চলুন কথা বলে ফেলি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার বয়স 37, আমি ডাক্তারের থেকে বলছি। হ্যাঁ। আচ্ছা, আমার দীর্ঘদিন যাবত সর্দি, ঠান্ডা, কাশি। আপনার প্রশ্নটি কি? কানে ব্যথা, কানের নিচগুলা ব্যথা করে। আচ্ছা, আমি যেটুকু বুঝলাম, আপনার দীর্ঘদিন যাবত সর্দি, কাশি, গলা ব্যথা এবং কানের নিচের দিকে ব্যথা করে, তাই তো? আচ্ছা, আমার নাকেও সর্দি আছে, নাকটা বন্ধ। না, সর্দি তো মানুষ নাকেই হয়, সর্দি কি আর কোথাও হয় নাকি? তো আপনার নাকে সর্দি আছে, কাশি আছে, গলা ব্যথা আছে, কানের নিচে ব্যথা আছে। আপনি কি কাউকে দেখিয়েছেন? স্যার 2-3 বছর যাবত এটা হয়, এবার আর দেখাইনি, নাক কান গলা দেখাইনি, কিন্তু কাশির জন্য একটা মেডিসিনকে দেখাইছিলাম। আচ্ছা, আপনি একজন নাক কান গলার ডাক্তারকে দেখান, দেখিয়ে আপনি দেখেন আপনার কাশি বা সর্দির যে উৎপত্তিটা, সেটার উৎপত্তিস্থল হলো নাক বা সাইনাসে,
এবং সেটা কেন হচ্ছে আপনার 2-3 বছর যাবৎ কেন এটা পারসিস্ট করছে সেটা আপনাকে চোখে দেখে কিছু পরীক্ষা করে বের করতে হবে কারণটা কি। আর আমরা যদি কারণটা পাই তাহলে এটা সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব। এইটা আপনাকে আমি অত বড় ডাক্তার না যে আমি এই কথার উপরে চিকিৎসা দিতে পারবো। আপনি যে কোনো একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখান, এই ঢাকা শহরে আমাদের মানসম্পন্ন অনেক বিশেষজ্ঞ ডাক্তার আছেন, যে কোনো কাউকে দেখান। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে জানতে চাইবো, টনসিল নিয়ে আপনি কথা বলছিলেন। টনসিল হলেই আমরা ইদানিং দেখে থাকি প্রায় ছেলে মেয়েদের বয়স অল্প অপারেশন করে চলে আসে, এই ক্ষেত্রে আপনার মতামত কি? এখানে ধরেন আমি যখন ছাত্র ছিলাম, আমরা 70 থেকে 75 মেডিকেল কলেজে পড়েছি, 1970 আর 75। আমাদের সময় টনসিল অপারেশনের কতগুলা সেট ইন্ডিকেশন ছিল। যেমন আমার শিক্ষক প্রফেসর নুরুল আমিন স্যার আমাদেরকে যে পড়াতেন, এই 8টা ইন্ডিকেশন আর এই 5টা কন্ট্রা ইন্ডিকেশন। তখন ওই 5টা কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে প্রথম ছিল এপিডেমিক আউটব্রেক অফ পোলিওমাইলাইটিস, হেমোরেজিক ডিসঅর্ডার, তারপরে কার্ডিওপালমোনারি ইনফেকশন, অ্যানেস্থেটিক কন্ট্রাইন্ডিকেশন, এরকম কতগুলা ছিল, মানে কন্ট্রাইন্ডিকেশন ছিল। আজকে তো পোলিওমাইলাইটিস ইরেডিকেট হয়ে গেছে। আজকে যখন আপনি বই খুলবেন, বই খুললে দেখবেন 1 নম্বরে এসে গেছে অ্যালার্জিক রাইনাইটিস, 2 নম্বরে অ্যাজমা, তারপরে অন্যান্যগুলো আছে। আজকালকে হেমোরেজিক ডিসঅর্ডারকেও কিন্তু মানুষ তেমন একটা কাউন্ট করে না। ব্লিডিং হলে ব্লাড দিয়ে দেব, ব্লিডিং হলে কি কারণে ব্লিডিং হচ্ছে সেটা রিপ্লেসমেন্ট ফ্যাক্টরটা, কোনো ফ্যাক্টর ডিফিসিয়েন্সি সেটা দিয়ে আমি করে ফেলতে পারবো। অ্যানেস্থেসিয়াও আজকালকে এত সফিস্টিকেটেড হয়ে গেছে, দিস ইজ নো প্রবলেম। 1 নম্বর 2 নম্বর কন্ট্রাইন্ডিকেশনটা হলো অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড অ্যাজমা। এখন অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যাজমা এই দুইটাতে কন্ট্রাইন্ডিকেশন দেওয়ার কারণটা হলো যে যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে, কন্টিনিউয়াস সর্দি কাশি বা হাঁফানি থাকে, তাদের টনসিলটা ফেলে দিলে দেখা যাচ্ছে যে ওই অসুখটা আরও বেড়ে যেতে পারে, এক্সাজারেট করে, সেই জন্য সেটা করা হচ্ছে। সুতরাং টনসিলটা ফেলার আগে আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু অ্যালার্জিক রাইনাইটিস অ্যাজমা না, এবং আমাদের জানা উচিত যে ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা আছে কিনা। যদি ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমাও থাকে তাহলেও এটা পারতপক্ষে অ্যাভয়েড করা উচিত। এই কারণে টনসিলের ইনফেকশন সামান্য গড়গড়া করলেই ভালো হয়। নাম্বার 2, পেনিসিলিন, দি ফার্স্ট ইনভেন্টেড অ্যান্টিবায়োটিক, সেটা মুখে খেলে 8-10 দিন খেলে ভালো হয়ে যায়। আর যদি সিভিয়ার ইনফেকশন আছে বলে মনে হয় যে প্রত্যেক মাসে মাসে তার 103-4 জ্বর হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করা যায়। কিন্তু আমরা কখনো যদি একটা বাচ্চার, স্কুল গোয়িং চিলড্রেনের বা কলেজ গোয়িং চিলড্রেনের যদি বছরে 3 বারের বেশি এরকম অ্যাকুইট অ্যাটাক হয়, গলা ব্যথা হয়ে জ্বর হয়, এবং 3 দিনের বেশি বিছানায় শুয়ে থাকেন, শুইতে বাধ্য হন, তাহলে আমরা তাকে ফেলতে বলবো। কারণ 3 বারের বেশি মানে 4 বার, 3 দিনের বেশি মানে 4 দিন, তাহলে 4×4 16 দিন যদি একটা ছেলে বছরে স্কুল বা কলেজ মিস করে, অথবা একজন চাকুরিজীবী যার এখন আমাদের আর্ন লিভ হলো 20 দিন, আগে কিন্তু 15 দিন ছিল, তাহলে যে একজন চাকুরিজীবী যদি 16 দিন তাকে চাকুরি থেকে শুধুমাত্র এই কারণেই ছুটি নিতে হয়, সেই জন্য এগুলি আগে করা হতো। এখন ব্যাপারটা হয়েছে যে আমরা যদি ব্রডার সেন্সে চিন্তা করি, সেটা হলো যে আমাদের শরীরে আমার মনে হয় না যে এমন কোনো অঙ্গ আছে যেটা বিনা প্রয়োজনে স্রষ্টা দিয়েছে। প্রত্যেকটারই গুরুত্ব আছে। এবং শুধু তাই না, আপনি চিন্তা করে দেখেন যে চোখ 2টা দরকার কিন্তু 2টাই দিয়েছে, একটা নষ্ট হয়ে গেলে যেন আরেকটা দিয়ে দেখা যায়। কান 2টা দরকার, 2টা দিয়েছে। নাকের 2টা ছিদ্রই দিয়েছে। জিহ্বা কিন্তু আপনাকে একটাই দিয়েছে। আপনি কি চিন্তা করতে পারেন যদি আমাদেরকে 2টা করে জিহ্বা দেওয়া হতো কি অবস্থাটা হতো? খাদ্যাভাব না হলো কি পরিমাণ কথা আমরা বলতাম। সুতরাং আমি ফেলবো, আমি যখন দেখব যে ইয়েস এটাকে না ফেলে আমার কোনো উপায় নেই বা এটার জন্য কোনো কমপ্লিকেশন হচ্ছে। আগে বলা হতো টনসিলের জন্য রিউমেটিক হার্ট ডিজিজ হচ্ছে, ইউ আর এ কার্ডিওলজিস্ট, আপনি এখন বলেন যে কয়টা রুগীর আমরা যদি র্যান্ডমলি বহু রুগীকে যদি ইএসআর, এএসও, সিআরপি করাই, যেটা রিউমেটিক ফিভারের প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, কয়টা রুগীর আমরা পজিটিভ পাই। এবং পেনিসিলিন এত আজকে মানে ইজিলি অ্যাভেলেবল হয়ে গেছে
যে ওইটা খেলে সাধারণত ভালো হয়ে যায়। ওই যে প্রথম ভদ্রমহিলা বললেন আমি ওরাসিন কেয়ার পিরিটন দিয়েছি, এটাতে উনি ভালো আছেন। আমি 40 পয়সা দামের অ্যান্টিবায়োটিকটা দিয়েছি, পিরিটনটা দিয়েছি 8 পয়সা দামের, 8 বা 10 পয়সা দামের, এত তো ভালো হচ্ছে। ধন্যবাদ স্যার। আমার আরেকজন দর্শক ওয়েট করছে। Please. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলছি। জি, আমরা হ্যাঁ শুনতে বলেন, পাচ্ছি, তো বলুন। আমি কথা বলছি আপনার সাথে, বলেন। জি, আমার ছেলের বয়স 14, ওর নাক দিয়ে রক্ত পড়ে, মানে সবসময় না, হঠাৎ হঠাৎ, কোনো ঠান্ডা লাগে না, কিচ্ছু না, হঠাৎ দেখা যায় ঘুম থেকে উঠছে নাক দিয়ে একদম টাটকা রক্ত বেরোচ্ছে। আচ্ছা। মানে এটা নিয়ে আমি একটু টেনশন আছে, আমার কি না, করা উচিত? এটা কি এক আমি নাক কোনো ডাক্তার দেখাইনি, এমনিতেই ডাক্তার দেখাইছিলাম, উনি হচ্ছে মেডিসিনের ছিলেন, উনি বলছে যে প্রাপ্তবয়স্ক হইলেই ঠিক হয়ে যাবে, এটার জন্য এক্সট্রা ওষুধের দরকার নেই। না, এখন 14 বছর বয়স হয়েছে, সো হি ইজ গ্রোন এনাফ। এখন 2 নম্বর প্রশ্ন হলো, যদি মেসিভ রক্ত পড়ে, মানে অসম্ভব রক্ত পড়ে, তাহলে আপনাকে দেখতে হবে, আমাদের একটা অসুখ আছে, মানে টিন এজে হয়, টিন এজ মানে 13 to 19 হয়, এখন আপনার ছেলে 14, তো সেটা হলো নাজোফেরিঞ্জিয়াল ফাইব্রোমা। ওইটা একটা বিনাইন টিউমার, এটা হতে পারে। আর এছাড়া কমনলি বাচ্চাদের নাক থেকে রক্ত পড়ার কারণ হলো নাকের ঠিক সামনের অংশে যেখানে আমাদের পার্টিশনটা আছে, সেখানে একটা ভাস্কুলার জাংশন আছে, অনেকগুলা ভ্যাসেল এসে ওখানে একসাথে মিশে যায়, সেই জায়গাটা হাইলি ভাস্কুলার। সেখানে বাচ্চাদের হাত লাগলে, খুঁটালে বা কোনো ক্রাশ জমলে, সেটা যখন কখনো আবার উঠে ফেলে তখন এটা চলে, অথবা নাকে ইরিটেশন হলে ঘুমের মধ্যে আমরা হাত দিয়ে নাক ডলি বা বালিশে বাচ্চারা নাক ডলে, তখনও অনেক সময় শিরা ফেটে গিয়ে এটা রক্ত পড়তে পারে। আপনি ইনিশিয়ালি দেখেন যে যদি মেসিভ রক্ত পড়ে, একটা শুধু এক্সরে করলে আপনি বুঝতে পারবেন নাজোফেরিংসের যে ওখানে কোনো বিনাইন টিউমার, মানে ক্যান্সার না, ওইরকম কোনো একটা টিউমার আছে কিনা, অথবা ওই যে নাকের ভিতরে একটু খুঁটাতে মানা করেন, ব্যাটনুভেট অয়েনমেন্ট জাতীয় কোনো একটা অয়েনমেন্ট দেন, সাধারণত বন্ধ হয়ে যাবে। আর খুব বেশি হাঁচি কাশি থাকলে একটু অ্যান্টি অ্যালার্জিক দিতে পারেন, লাইক দ্যাট অফ পিরিটম। থ্যাংক ইউ। একটু বয়স হয়ে গেলে স্যার আমরা তো হাইপারটেনশনের কথাও চিন্তা করতে পারি। যদি 20-25-এর উপরে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার একটা ইম্পর্টেন্ট কারণ রক্ত যাওয়ার জন্য। তো মেসিভ ব্লিডিং হবে, ব্লাড প্রেশারের জন্য হলে মেসিভ ব্লিডিং হবে, আর নাজোফেরিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমার জন্য হলো মেসিভ ব্লিডিং হবে, মানে কিছুক্ষণের মধ্যে আধা লিটার রক্ত চলে যাবে। আর এছাড়াও আপনি যদি কখনো দেখেন ছেলের খুব বেশি রক্ত পড়ছে, আঙ্গুল দিয়ে নাকটাকে এভাবে চেপে ধরে বুক দিয়ে শ্বাস নিতে বলে মাথাটা নিচু করে রাখবেন, 5 থেকে 10 মিনিট ধরে রাখলে বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ স্যার, আমাদের একটা বিরতি যাওয়ার সময় হয়ে গেছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আচ্ছা প্রফেসর দত্ত, আপনার কাছে জানতে চাইব, আসলে কান ব্যথার কি কারণ মনে করেন আপনারা? অ্যাকচুয়ালি আমি যদি সেটাকে বয়স ভেদে বিবেচনায় আনি, তাহলে দেখা যাবে যে ছোট বাচ্চাদের কান ব্যথা, সেটা হওয়ার জন্য সাধারণত নাকে যখন সর্দি হয়, তাদের ঘন ঘন সর্দি হয়, সেই সর্দিটা অনেক সময় ইউস্ট্রিশিয়ান টিউব দিয়ে কানে চলে যায়, যেটাকে আমরা অ্যাকুইট ওটাইটিস মিডিয়া বলি, মানে তাৎক্ষণিক কান পাকা। আবার আরেকটা হয় যে কান পরিষ্কার করতে গিয়ে, ইউজুয়ালি মারা বাচ্চাদের কিছু দেখলেই কানটা পরিষ্কার করতে যান, করতে গেলেই যদি কানের কোথাও একটু ইনজুরি হয়, সেটার জন্য কানে ব্যথা হয়। একটু বড়দের বেলায় কানে ব্যথার কারণ হলো সাধারণত ফোড়া ওঠে কানের ভিতরে, ফারাঙ্কুলোসিস আমরা বলি, এবং এটা তাদেরই বেশি হয় যারা প্রচুর পরিমাণে কান চুলকান, যা খুশি তা দিয়ে চুলকান, মানে আনসাইন্টিফিক ওয়ে। আর এদিকে মানে একের সাথে একটা কথা বলছি যে আজকালকে যে কটন বাড বের হওয়ার জন্য কিন্তু আমাদের রোগীর পরিমাণ অনেক বেড়ে গেছে, যেরকম মোবাইল ফোনের জন্য অনেক রোগী বেড়ে গেছে। কারণ কটন বাড যদি আপনি ব্যবহার করেন, সেটা থাকা উচিত একটা স্ট্রিপে একটা কটন বাড, স্ট্রিপ খুললেন, ব্যবহার করে ফেলে দিলেন। আমাদের দেশে কটন বাডগুলো হলো একটা কোটাতে থাকে, 100টা থাকে। কোটাটা আপনি খুললেন, সাথে সাথে কিন্তু ময়েশ্চার বা জলীয় বাষ্পটা যখন বাতাস থেকে সেখানে ঢুকলো,
একটা আপনি নিলেন, বাকিটা কন্টামিনেটেড হয়ে গেল। তাছাড়াও আপনার কানে অটাইটিস এক্সটার্না হতে পারে, বিভিন্ন ধরনের অটাইটিস মিডিয়া হতে পারে। সবচেয়ে বড় জিনিস হলো মেলিগনেন্ট অটাইটিস এক্সটার্না একটা হয়, যেটা প্রচণ্ড ব্যথা হয় রোগীদের, সেটা হয় একটু বয়স্ক লোকদের যাদের ডায়াবেটিস আছে। আরেকটা হলো কান ব্যথার সময় অনেক সময় আমরা কানে ব্যথা হয়, কানের ব্যথাটা কিন্তু রেফার্ড পেইন হিসাবে আসে, যেমন দাঁতের ব্যথা কানে অনুভব হতে পারে। এই যে জয়েন্ট টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের আর্থ্রাইটিসের ব্যথাটাও কানের ভিতরে উপলব্ধি হতে পারে। টনসিল পেকে গেলে বা টনসিলাইটিস হলো কানে ব্যথা হতে পারে। অর্থাৎ বিভিন্ন নার্ভ যেটা কানকেও সাপ্লাই দিছে, আশেপাশের জায়গাতেও সে ব্যথার সেন্সেশন নিচ্ছে বা ক্যারি করছে, সেই জায়গার ইনফ্লামেশনের জন্য যাচ্ছে। তো কানের ব্যথার কিন্তু অসংখ্য কারণ আছে। কমনলি কান পাকাটা, কানে ফারাঙ্কুলোসিস হওয়া, ডায়াবেটিক রোগীদের মেলিগনেন্ট অটাইটিস এক্সটার্না হওয়া, অথবা রেফার্ড পেন, গলায় ক্যান্সার হয়েছে, গলায় ইনফেকশন হয়েছে, সেখান থেকে ব্যথাটা কানে যাওয়া। আচ্ছা, মনে করুন যে শিশুদের কান পাকা, এই ক্ষেত্রে মা বাপকে আপনারা কি সাজেশন দিয়ে থাকেন? না, শিশুদের কান পাকা যখন আমাদেরকে আসা বলে, তা আমরা সাথে সাথেই প্রশ্ন করি যে আপনার বাচ্চার কি সর্দি হয়েছে কিনা গত 2 দিন যাবত। যদি সর্দি হয়ে থাকে, সাধারণত শিশুদের ইউস্টিশিয়ান টিউব সেটা হরাইজন্টাল থাকে এবং তার মাস্কুলার পাওয়ার কম থাকে, এবং হরাইজন্টাল থাকার জন্য নাকের সর্দিটা ঘ্যাত করে এদিকে চলে যায়। আর দ্বিতীয়টা হলো শিশু বা একটু মানে বয়স্ক বাচ্চাদের 9, 10, 11 বছরের বাচ্চারাও যখন নাকে সর্দি হয়, তারা কিন্তু একটা নাক বন্ধ করে, যেটা নিয়ম, একটা নাক বন্ধ করে আরেকটা ঝাড়া, আবার আরেকটা বন্ধ করে আরেকটা ঝাড়া, সেটা না করে ওরা ফ্যাত করে এরকম ঝাড়ে। তখন এই যে ঝাড়তে গিয়ে এটাকে চাপ দেয়, কানের যে প্রেশার, নাকের যে প্রেশারটা সেটা কানের দিকে চলে যায় উইথ দ্য ইনফেকশন। দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কজ। আরেকটা হলো ছোট বাচ্চাদের সবসময় খেয়াল করবেন, দেখেন সর্দি এখানে পড়তেছে, ওইটা না মুছে, না কি মা না মুছে দিলে উপরের দিকে টানে, উপরের দিকে টানলে সেটাও কানে চলে যায়। তো যদি সর্দি থাকে, কান পেকে গেছে, কানের পর্দাটা দেখে আমরা দেখলাম একদম লাল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা নাকে ওষুধ দিয়ে মুখে একটু অ্যান্টিবায়োটিক দিলে এটা ভালো হয়ে যায়। তবে মজার ব্যাপার হলো, কানে ব্যথা হলো সন্ধ্যার দিকে, সারা রাত চিৎকার করলো, সকালের দিকে দেখবেন যে বালিশের মধ্যে 2-1 ফোঁটা রক্ত পড়ে আছে, কিন্তু ব্যথা নেই। অর্থাৎ মিডল ইয়ারে যে সর্দিটা জমে গিয়ে ইনফেকশনটা হয়ে গিয়ে তার ব্যথাটা হচ্ছিল পর্দাতে প্রেশার দেওয়ার জন্য, এটা ফেটে যাওয়ার জন্য প্রেশারটা রিলিজ হয়ে গেছে, ব্যথা চলে গেছে, বাচ্চা ঘুমাচ্ছে। তো সেটা হলো পর্দা ফেটে যাওয়ার পরের স্তর, অর্থাৎ পোস্ট পারফোরেটিভ স্টেজ অফ অ্যাকুইট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। তো সেই ক্ষেত্রে আবার আমাদেরকে কিন্তু কানে ড্রপ দিতে হয়। আচ্ছা, মনে করেন যে কান পেকে গেছে, হ্যাঁ, কানের ব্যথাও কমে গেছে, কিন্তু চিকিৎসা নিচ্ছে না, তাহলে কি পরিণতি হতে পারে? না, এখন এখানে দুটা জিনিস হয়। একটা হলো যে কান পেকে গেছে, এবং আমরা যারা গ্রামে মানুষ হয়েছি, যে ছোটোবেলায় গাছের থেকে পুকুরে ড্রাইভ করেছি, সাঁতার কেটেছি, কান পেকেছে, পানি পড়েছে, সামান্য একটু যত্ন নিয়েছে, ওষুধপত্র কিছুই হয়তো দেওয়া হয়নি, কিন্তু ফুটাটা আবার জোড়া লেগে গেছে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হলো যে আমরা সারাক্ষণ কান পরিষ্কার করি, দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং। আর 2 নম্বর হলো যে গ্রামে বিশেষ করে এটা এত বেশি, কারণ আগে কিন্তু আমি যখন স্কুলে পড়েছি, স্কুলে যাওয়ার আসার পথে একটু পানি খাওয়ার ইচ্ছা হয়েছে, বিরাট পুকুর ছিল, পুকুর থেকে পানি খেয়ে ফেলছি, উই ডিড নেভার হ্যাভ এন্টেরিক ফিভার, টাইফয়েড হয়নি। এখন তো যে পানি খাওয়া তো দূরের কথা, যে পানিটাতে পুকুরে এরা গোসল করে, পুকুর, খাল, নদী, নালা, দে আর সো কন্টামিনেটেড, ডুব দিল, একটু পানি গেল, আবার কানটা পেকে গেল, কারণ পর্দা তো ফুটা, দি ডোর ইজ ওপেন। যখনই এই ইনফেক্টেড ওয়াটারটা মিডল ইয়ারে চলে যায়, তখনই কিন্তু ইনফেকশনটা বেশি হয়। তো যত্ন নিলে, কানের পর্দা ফেটে গেছে, যদি কানের পর্দা ফেটে যাওয়ার পরে পুঁজ পড়া বন্ধ হয়ে যায়, আর রুগী যদি একটু যত্নবান হয়, শুধুমাত্র কানটা খোঁচাবে না, নাক চেপে কানে বাতাস দেবে না, আর অযথা যেন কোনো ইনফেক্টেড ওয়াটার কানে না যায়, তাহলে কিন্তু আল্লাহর নিয়মে, ন্যাচারাল প্রসেসে কিন্তু এটা হিল হয়ে যায়। আমাদের কিন্তু অনেক ইনজুরি কেটে গেল,
মাদের বা কাজের বুয়াদের হাত কাটতেছে, পা কাটতেছে, এগুলি কোনো চিকিৎসা লাগে, হিল হয়ে যায়। মানে স্রষ্টা শরীরে এত পাওয়ার দিয়েছে হিলিং প্রসেসের, কোনো চিকিৎসার দরকার হয় না। আর কানের পর্দার ফুটাটা তো খুব ছোট, এটা যত্ন নিলেই জোড়া লেগে যায়। ধন্যবাদ আপনাকে। আমার একজন দর্শক ওয়েট করছে। প্রিয় দর্শক, সালাম আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি প্রিয় দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি স্যার শুনছেন? জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমি 6-7 মাস আগে অপারেশন করিয়েছিলাম। কিসের অপারেশন? কানে পর্দায় অপারেশন করেছিলাম। তো এখন খাওয়ার সময় কানের মধ্যে কেমন একটু লাগে, মানে খটকা লাগতেছে, মানে লাগতেছে কানে যাচ্ছে এরকম। না, আপনার কানের পর্দা অপারেশন কে আমি করেছিলাম? জি স্যার। আচ্ছা, এখন কানের পর্দাতে খেতে গেলে ঢুক গিললে মনে হয় যেন একটা কিছু যে আটকাচ্ছে, বাড়ি দিচ্ছে, কানের পর্দাতে বাড়ি দিচ্ছে। তো দ্যাট মিনস হলো আপনার কানের পর্দাটা জোড়া লেগে গেছে। যদি ফুটাটা থাকতো তাহলে ঢুক গিললে বাতাসটা ওই ফুটা দিয়ে বেরিয়ে যেত, আপনি টের পেতেন না। এখন আপনি ঢুক গিললে বা খেতে গেলে যখন বাতাস আপনার ওই যে নাকের টিউব দিয়ে কানের ভিতরে যায়, যে পর্দায় বাড়ি দেয়, দ্যাট মিনস পর্দাটা ইনট্যাক্ট আছে। আপনি শুধু এখন আরেকটা হিয়ারিং টেস্ট করে দেখে নিয়েন, আগে যে শুনানি ছিল পর্দা ফুটা যাওয়ার আগে, ফুটার সময়, এখন শুনানিটা কতটুকু বেড়েছে। অনেক ভালো আছে। সো মানে দ্যাট ইজ ইউর অপারেশন ইজ 100 না, বললাম তো, এখন তার মানে আপনার অপারেশন 100% সাকসেসফুল, ফর হুইচ আই শুড গেট অ্যান থ্যাংক ইউ। আমি একটা ধন্যবাদ আপনার কাছে পেতে পারি। আর কিন্তু ওই যে এখন যে বাতাসটা যে ধাক্কা খায়, তার মানে হলো পর্দা ইনট্যাক্ট আছে, কোনো ফুটা নেই। ফুটা থাকলে কিন্তু ধাক্কাটা আপনি অনুভব করতেন না, সেটা আস্তে করে বেরিয়ে চলে যেত আপনার কানের বাইরের কানে। নাও ইউ আর অল রাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমার মানে বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। থ্যাংক ইউ। যে প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। অধ্যাপক প্রাণগোপাল দত্ত, আপনার কাছে জানতে চাইব, আমরা প্রায় সাইনোসাইটিসের কথা শুনে থাকি। আসলে সাইনাস জিনিসটা কি, এটি কয়টি থাকে, আসলে সাইনোসাইটিসের চিকিৎসা আপনারা কি করে থাকেন? আসলে সাইনোসাইটিসের কথার চেয়েও নাক কান গলা ডাক্তার হিসেবে আমি যেটা বেশি শুনি, মাথা ব্যথা হচ্ছে, আইসাই বলে আমার সাইনোসাইটিস। ভার্চুয়ালি মাথা ব্যথার কিন্তু অসংখ্য কারণ আছে, সাইনোসাইটিস একটা মাত্র কারণ। আমাদের এই মাথা মানে এই হেড নেক রিজিয়নে যে এয়ার কন্টেনিং কতগুলি বনি গ্যাপ, যেখানে বাতাস থাকে, স্পেস আছে, সেটাকে আমরা সাইনাস বলি। আমাদের এখানে 4 জোড়া সাইনাস আছে, এদিকে 2টা ম্যাক্সিলারি সাইনাস, 2টা ফ্রন্টাল সাইনাস, এইদিকে মানে প্রায় 14 থেকে 18টা পর্যন্ত ইথময়েডাল সাইনাস, আর ব্রেইনের ঠিক নিচে মানে পিটুইটারি ফুসার নিচে থাকে স্ফেনয়েডাল সাইনাস। এই সাইনাসগুলো আমাদের মাথার ভিতরে আছে বলেই, এই মুখমণ্ডলের ভিতরে আছে বলেই আমাদের মাথাটা কিন্তু একটু লাইট, এয়ার কন্টেনিং গ্যাপ। মজার ব্যাপার হলো, এই সাইনাসগুলোতে যদি কখনো নাকের ইনফেকশনের জন্য অথবা সাইনাসের নিজের ইনফেকশনের জন্য কোনো ফ্লুইড জমে যায়, তাহলেই কিন্তু সেই জায়গাটা ইনফ্লামড হয় আমরা বলি, এবং সেই ইনফ্লামেশনের জন্য মাথা ব্যথা হতে পারে। কমনলি সাইনোসাইটিস হয় ইথময়েডাল এবং ম্যাক্সিলারি, রেয়ারলি স্ফেনয়েডাল, আরও রেয়ারলি হলো আপনার ফ্রন্টাল। তো এই সাইনোসাইটিসগুলোর জন্য কিন্তু আমরা সাধারণত রোগীদের কাছ থেকে কমপ্লেন পাই যে আমার নাক সর্দি এবং নাক বন্ধ হয়ে আছে, অথবা মাঝে মাঝে সর্দির সাথে রক্ত আসছে, মানে ইনফ্লামেশনের আরেকটা সাইন এখানে আসে, যোগ হয়। সেগুলো কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে ওষুধ দিয়ে চিকিৎসা করলে ভালো হয়। তারপরে সেই ওষুধে ভালো না হলে পরে ধাপে ধাপে আরও কিছু চিকিৎসা আছে। সে চিকিৎসাগুলোর মধ্যে আছে, প্রথমত ধরেন সাইনাস ইরিগেট করা, ওয়াশ করে দেওয়া। তারপরে যদি পলিপয়েডাল মাস হয়ে যায়, সেখানে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বলে একটা সার্জারি আছে, সেটা করে সাইনাসের যে ড্রেনিং পথগুলো, যেখান থেকে সাইনাসের সিক্রেশনগুলো বেরিয়ে আসে, সেগুলোকে বড় করে দেওয়া হয় এবং ডিজিজটা সরাইয়ে নিয়ে যাওয়া হয়। তবে মূল কথা যেটা, সেটা হলো মাথা ব্যথা যখন হয়,
সেটা শুধুমাত্র সাইনাস ছাড়া আরও অনেক কিছু দিয়ে সেটাকে ইনভেস্টিগেট করা উচিত বা ইভ্যালুয়েট করা উচিত। কারণ মাথা ব্যথা কিন্তু একটা মানুষের ঘুম না হলেও হতে পারে। একটা মানুষ নাক ডাকলে তার মনে হচ্ছে, অন্যরা মনে করে যে প্রচণ্ড ঘুমাচ্ছেন, নো, তার কিন্তু ডিপ স্লিপ হচ্ছে না, অক্সিজেন স্যাচুরেশন মেনটেন হচ্ছে না, তার সারা দিন হেভিনেস ইন দ্য স্কাল বা মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথার জন্য ব্রেইনের যে আরও অনেক লিশান আছে সেগুলি হতে পারে, টিউমার, ইনফেকশন থেকে শুরু করে কিনা হতে পারে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো যে অ্যাংজাইটি নিউরোসিস একটা ইম্পর্টেন্ট কারণ মাথা ব্যথার। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো, সেটা হলো স্কুল গোয়িং চিলড্রেনদের, যারা স্কুলে যায় আসে, এদের মাথা ব্যথা, সব বাচ্চারা এসে বলে মাথা ব্যথা। এখানে দুটা কারণ হতে পারে। একটা হতে পারে যে তাদেরকে অসংখ্যভাবে লেখাপড়ার বার্ডেন দেওয়া হয়, সেই বার্ডেনটা সমাধান করার জন্য তার একটা দুশ্চিন্তা হয়। আরেকটা হতে পারে যে কমনলি যেটা হয়, যেটা আমি আমার যে পিএইচডি গাইডের কাছ থেকে জেনেছি, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতো, উনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কখন কখন খাও। উনি আমার খাওয়ার রুটিনটা শুনে বলল যে নো, তুমি 3 ঘন্টা পর পর খাও, অল্প খাও, 3 ঘন্টা পর পর খাও, দেখবা যে তোমার মাথা ব্যথা হচ্ছে না। কারণ অনেক সময় খিদার কারণে শরীরে যদি গ্লুকোজের লেভেলটা পর্যাপ্ত পরিমাণ ফল করে যায়, তাহলেও কিন্তু মাথা ব্যথা হয়। আমাদের এই বাচ্চাগুলা স্কুলে যাওয়ার পথে যে একটু টিফিন নিয়ে যায়, ইচ্ছা হলো ওইটা খেলো, নতুবা খেলো না, বাসায় সেটাই ফেরত নিয়ে চলে আসে, আবার না খেয়ে বন্ধু বান্ধবকে দিয়ে দিল। তো এই যে খিদা লাগে, খিদাটাও কিন্তু স্কুল গোয়িং চিলড্রেনদের মাথা ব্যথার একটা ইম্পর্টেন্ট কারণ। এটা আমি আমার পিএইচডি গাইডের কাছ থেকে শিখেছি। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা জিনিস আমরা জানতে চাইবো, আমরা যে আমাদের দেশ না, সমস্ত পৃথিবীতে মোবাইল ফোন র্যান্ডম ইউজ হচ্ছে, মোবাইল ফোন ব্যবহার করলে কানের কোনো ক্ষতি হয় কি না, এই জিনিসটা আপনার কাছে একটু জানতে চাইবো। আমি কিন্তু সবসময় প্রযুক্তির পক্ষে, কারণ আজকের এই মোবাইল ফোন দিয়ে আপনি আমেরিকার এক প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার ছেলে মেয়ের খবর নিতে পাচ্ছেন, আত্মীয় স্বজনের খবর নিতে পাচ্ছেন, কিন্তু তার ব্যবহারটা সীমিত হতে হবে। যেমন এই মোবাইল ফোনের পালস 20 সেকেন্ড হলে আপনি 20 সেকেন্ডের মধ্যে কুশল বিনিময় করে রেখে দেন। মোবাইল ফোন ডিকটেশন নেওয়ার জন্য না। মোবাইলটা কানে ধরে আপনি সৌদি আরবে কার কাছে টাকা পাচ্ছেন, এখান থেকে বসে তার সাথে চিৎকার করা, তাকে ধমক দেওয়া, মানে কথা কাটাকাটি করার জন্য না। এই প্রযুক্তির যে ব্যবহারটা, এটা কিন্তু অপব্যবহার করছি। নাম্বার 2 যেটা হচ্ছে, আমার কাছে অনেক রুগী আসে যারা আমাদের এই কল সেন্টারগুলোতে কাজ করেন, ইয়ং ছেলে মেয়েগুলা ইউনিভার্সিটিতে পড়ছে বা পাশ করে গেছে, এদের কল সেন্টারে তাদেরকে 8 ঘন্টা বা 9 ঘন্টা করে কাজ করতে দেওয়া হচ্ছে। এই টেলিফোনটা কিন্তু হিট হয়ে যায়। ল্যান্ড ফোনে হলো একটা ইলেকট্রিক্যাল ইম্পালস, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালস। মোবাইলটা যখন হিট হয়ে যায়, হিট হওয়ার সাথে সাথে কানটাও গরম হয়ে যায়। অনেকক্ষণ ধরে রাখলে কানের ভিতরে ইনার ইয়ার এবং ব্রেইনের যে ডুরামেটারের যে ভেসেলগুলো, সেগুলি ডাইলেট হয়ে যায়, এবং এই যে ডাইলেটেশনটা হয়, এটা কিন্তু মাথা ব্যথার আরেকটা প্রচন্ড কারণ। এখন প্রযুক্তি আমরা গ্রহণ করব, কিন্তু তার সদ্ব্যবহার এবং সীমিত ব্যবহার করতে হবে। আর কল সেন্টারে এই যে টেলিফোন কলগুলোতে যাদেরকে কাজ দেওয়া হয়েছে, আমি অনুরোধ করব তাদের কাছে যে এদেরকে যেন 4 ঘন্টার বেশি কাজ করতে দেওয়া না হয়। ধন্যবাদ। চলুন স্যার, আমরা একটা নাক কান গলা বিষয়ে একটা টিপস দেখে আসি। থ্যাংক ইউ। ইউ ক্যান সি ইট। টিপসটা আসতে যেহেতু দেরি হচ্ছে, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো। বলেন। অনেক সময় ছেলে মেয়ে নিয়ে আমরা ট্রাভেল করি, প্লেনে উঠলে কানের মধ্যে একটা ধাপা ধরা মনে হয়, কান যেন ভারী হয়ে যাচ্ছে, কেমন লাগে, এটা থেকে পরিত্রাণের উপায় না, এটা হচ্ছে এয়ার প্রেশার চেঞ্জ হওয়ার জন্য। এটা একটা নিয়ম আছে আমাদের। প্লেন যদি সাডেনলি 1000 ফিটের উপরে উঠে যায়, ধরেন উইদিন 1 সেকেন্ড বা 1 মিনিটে, আবার 1 মিনিটে 1000 ফিট নিচে নেমে যায়, তাহলে আমাদের ইউস্টেশন টিউব লক হয়ে যায়। এটা ডাজ নট ওপেন প্রপারলি। তো যার জন্য অ্যাসেন্টটা যেরকম গ্র্যাজুয়াল হয়, ডিসেন্টটাও গ্র্যাজুয়াল হতে হয়। অনেক সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে
হঠাৎ করে পাইলটকে এটা নিচে নামিয়ে নিতে হয়, বা এয়ার পকেটে পড়ে গেলে, সামনে একটা পাখি দেখলে, সেই ক্ষেত্রে এটা হয়। তো এটার থেকে বাঁচার জন্য যেটা উপায় সেটা হলো প্লেনে ওঠার আধা ঘন্টা আগে একটু নাকে ড্রপ দিয়ে নিন, আর একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেলেন যাতে সিক্রেশনগুলো বেশি না জমে। আরেকটা হলো অ্যাসেন্ট এবং ডিসেন্ট প্রসেসে একটু চুইংগাম চিবালেন। আমরা কিন্তু প্লেনে উঠলে দেখি যে এয়ার হোস্টেস হ্যাঁ, চকলেট বা চুইংগাম আমাদেরকে দিয়ে দেয়। হ্যাঁ, ওইটা এটা দেওয়ার আসলে উদ্দেশ্য মেইন হলো কারণ, এটাই কারণ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কানে আমরা ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা অনেক সময় কানে শোনে না, বাবা মা কিভাবে বুঝতে পারবে এটা? এটা বোঝার প্রথম কারণ হলো, একটা হলো আপনি যখন কথোপকথন করবেন তখন যদি সে চোখ দিয়ে একেবারে অবিকলভাবে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, নাম্বার ওয়ান, মানে সে লিপ রিড করছে কিনা। নাম্বার টু হলো সে টেলিভিশনটার ভলিউম বাড়িয়ে দিয়ে শুনছে কিনা, যেটা আপনার জন্য অস্বস্তিকর। নাম্বার থ্রি হলো তার লেখাপড়ার মান আস্তে আস্তে কমে যাবে, ডিটোরিয়েশন হবে, সে স্কুলে টিচারদের ফলো করতে পারবে না। এই ক্ষেত্রে আপনার কিভাবে নির্ণয় করে থাকেন? না, এটা তো আজকালকে প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞানের এত অগ্রগতি হয়েছে যে ইভেন কেউ যদি মেলিঙ্গারিং কইরো বলে কোনো একটা স্বার্থ সিদ্ধির জন্য যে আমি কানে শুনি না, তাহলেও কিন্তু আমরা তাকে ঘুম পাড়াইয়া কানে কতটুকু শুনে বলে দিতে পারি। দেখছেন, ইলেকট্রোফিজিওলজিক্যাল মেজারমেন্ট তো আমরা করতে পারি। আর এমনিতে ধরেন একটা লোক সে কানে কম শুনে, সত্যিকার অর্থে দ্যার ইজ নো কোশ্চেন অফ ব্লাফিং সামবডি, কাউকে মানে ফ্রড করার প্রশ্ন নেই সরকার বা কোনো ব্যক্তিকে। সেই ক্ষেত্রে আমরা কানে পিউটোনোডিওমেট্রি একটা আছে, মাপার যন্ত্র আছে, সেটা দিয়ে আমরা শব্দ দিয়ে বিভিন্ন রকমের টোন দিয়ে আমরা কানের শুনানি মেপে ফেলতে পারি, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কতটুকু সে শুনে। এটা জাস্ট হাফ অ্যান আওয়ার একটা টেস্ট, সাথে সাথে রেজাল্ট বেরিয়ে চলে আসে। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাইবো আপনার কাছে যে মা বাবা তার ছেলে মেয়েদের নাক কানের কিভাবে যত্ন নেবে? আমি আমার এই বক্তব্যের মধ্যে কিন্তু অনেকগুলোই বলে ফেলেছি। কানের যত্ন কি করে নিতে হবে, নাকের যত্ন বাচ্চাকে শিখাতে হবে যে কখনো নাক খুঁটাতে নাই, বা নাকে যদি সর্দি হয় সেটা কিভাবে মুছে নিতে হয়, নাকটা কিভাবে ঝাড়তে হবে, এক নাক বন্ধ করে আরেক নাক বন্ধ করে ওইটা, তারপরে টুথব্রাশ করা, এই জিনিসগুলা। তারপরে একটু মুখে, অনেক মা বাবাই এসে বলেন বাচ্চাটা মুখ থেকে গন্ধ আসে, আমি মা তারপরও আমার কাছে এটা অসহ্য লাগে। এটার জন্য তো আপনি যদি তাকে একটু গরম পানি দিয়ে সে গিলে ফেলবে, গরম পানিতে একটু কুলি গড়গড়া করান, ফুড ডেব্রিসগুলা যেগুলি খাওয়ালেন আপনি সেগুলো মুখে না থাকলে তার দুর্গন্ধ হবে না। হ্যাঁ, অনেক সময় বড়দের হয়, পেটে যদি কোনো অ্যাসিডিটি থাকে তাদের ওই রকম দুর্গন্ধ হতে পারে, তো বাট ইট ইজ ট্রিটেবল, যত্ন নেওয়া। এখন বর্তমানে আপনি আমাদের দেশের লোকজনের জন্য কি অ্যাডভাইস করছেন লোকজনের রিগার্ডিং আমাদের চিকিৎসা সংক্রান্ত অ্যাডভাইস একটাই, সেটা হলো একেবারে সামান্য কিছুর জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই। একটু গলা ব্যথা হয়েছে, আপনি একটা MBBS ডাক্তারকে দেখান, সেও কিন্তু 5 বছর পড়েছে, ইন্টার্নশিপ করেছে, একজন সিনিয়র প্রফেসরের সাথে কাজ করেছে, তাকে দেখান। আসলে একটা কথা আমি সবসময় বলবো যে অ্যান্টিবায়োটিকটা যেন শরীরে জ্বর না আসা পর্যন্ত যেন অ্যান্টিবায়োটিকটা না দেওয়া হয়। এটা হলো একটা লেমন সেইং। আমি বলছি, আমাকে যদি আমি মূর্খ ধরে আমি বলবো যে ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক। শরীরে যদি ইনফেকশন থাকে, আমার শরীরের টেম্পারেচার কিছু না কিছু বাড়তে বাধ্য। শরীরে জ্বর না থাকলে অ্যান্টিবায়োটিকটা না খাওয়া উচিত। একদম শেষ প্রশ্ন স্যার, বলেন, প্রতি বছরে কতজন ENT স্পেশালিস্ট বের হচ্ছে বাংলাদেশে? আমাদের এখন ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে আমাদের যে MS কোর্সটা আছে, রেসিডেন্সি কোর্সটা, সেখানে প্রতি বছর শুধুমাত্র বঙ্গবন্ধু থেকে আগে 5 জন বের হতো। এখন আরও কয়েকটা মেডিকেল কলেজে আমরা রেসিডেন্সি প্রোগ্রাম দিয়েছি, এখন প্রায় আমাদের 22 জনের মতো MS বের হবে। আর ডিপ্লোমা ইন অটোলারিঙ্গোলজি, সেটাও আমরা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতেও দিয়েছি, যেখানে ট্রেনিং দেওয়ার মতো শিক্ষক আছে, সেখানে ধরেন আরও 30 জনের মতো বের হবে বছরে। ধন্যবাদ। চলুন স্যার আমরা টিপসটা দেখে আসি প্লিজ।
নাক ডাকা বন্ধ করার উপায়। অ্যালকোহল, মাদক বা ঘুমের বড়ি সেবনের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করা। রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া। নাক সবসময় পরিষ্কার রাখা। এয়ার কন্ডিশন থাকলে শোবার ঘরের পরিবেশ প্রয়োজন মতো আর্দ্র রাখা। রাতে অতিরিক্ত না খাওয়া। যারা নাক ডাকেন তারা চিত হয়ে না ঘুমিয়ে কাত হয়ে ঘুমাতে পারেন। চিত হয়ে ঘুমালে গলার পেশি শিথিল হয়ে থাকে, ফলে নাক বেশি ডাকার আশঙ্কা থাকে। কান ব্যথা এড়িয়ে চলতে কি করবেন? গাড়ি, বাস বা ট্রেনে যাতায়াতের সময় অবশ্যই মাথা এবং কান ঢেকে রাখবেন। বন্ধ করে দেবেন জানালা, কারণ দুই দিকের জানালা খোলা থাকলে ঠান্ডা বাতাস এবং ধুলোবালি কানে লাগে এবং বেশিরভাগ ক্ষেত্রে তা থেকে কান ব্যথা বা কানে সংক্রমণ হয়। কানে ব্যথা হলে গরম অলিভ অয়েলে একটি ছোট্ট নরম কাপড় ভিজিয়ে সেটি কানের ঠিক পেছনে কয়েক মিনিট চাপ দিয়ে রাখুন। দেখবেন এতে অনেক আরাম বোধ করছেন এবং ব্যথাও কমে গেছে। দিনে 2 থেকে 3 লিটার পানি পান করুন, কারণ এতে কানের ত্বক বা পর্দার ভেতরে লুকিয়ে থাকা জীবাণুগুলো বেরিয়ে পরিষ্কার হয়ে যায়। গলা ব্যথায় করণীয়: একটু আদা হালকা করে বেটে নিয়ে 1 কাপ পানিতে সিদ্ধ করে পান করবেন। গলা ব্যথা থেকে মুক্তির জন্য দিনে 3 থেকে 4 বার একইভাবে পান করবেন। আদা চিবিয়ে খেলেও কাজ হতে পারে। আর গলায় মাছের কাঁটা আটকে গেলে ভয় পাবেন না যেন। অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে। আপনি স্যার জি, এখানে কাঁটা যদি গলায় লেগে যায় তাহলে কিন্তু লেবু চুষে খেলে আর কি জানি বলে হোমিওপ্যাথি ওষুধ খেলে যাবে না। যেটা প্রিক করে যায় সেটা যায় না। যে বেটার হলো একজন ডাক্তারকে দেখিয়ে এটা বের করে নেওয়া, না হয় ওইটার থেকে অনেক সময় পেকে যায় গলা পেকে যায়, অ্যাবসেস হয় এবং সামান্য গলাতে কাঁটা আটকিয়ে যাওয়ার জন্য অনেক রোগী মারাও যায়। স্যার আপনার কাছে একদম শেষ প্রশ্ন চলে আসছে, আমার হাতে সময় নাই। বলেন। আমাদের জিটিভির যে আমাদের যে প্রডিউসার বাইজিৎ সাহেব, ওনার একটা বাচ্চা কিন্তু ব্যাটারি খেয়ে মারা গেছে। এইরকম যেন সমস্যা না আসে সেক্ষেত্রে আপনার সাজেশন কি? এই যে ব্যাটারিটা কিন্তু এখন হয়েছে কি, সব ইলেকট্রনিক ডিভাইস হয়ে যাওয়ার জন্য ঘড়িতে একটা ছোট্ট ব্যাটারি থাকে, তারপরে বিভিন্ন খেলনাতে ছোট্ট ব্যাটারি থাকে, আর বাচ্চারা এগুলো গিলে ফেলে। আমার নাতনিও কিন্তু একটা ব্যাটারি খেয়ে ফেলছিল। তার মানে ওনার বাচ্চাটা আরও ছোট ছিল, ব্যাটারিটা যে জায়গাতে আটকিয়েছিল সেখান থেকে নিচে নামেনি। এখন ব্যাটারির থেকে অ্যাসিড নিঃসরণ হয়। অ্যাসিড নিঃসরণ হয়ে হয়তো খাদ্যনালীতেও যদি যেয়ে থাকে, সে খাদ্যনালীটা ফুটা হয়ে গিয়েছিল এবং ফুটা হয়ে এটা পারফোরেট হয়ে যায়। এখন পারফোরেট হয়ে গেলে তো যা খুশি তা হতে পারে কমপ্লিকেশন, এবং পেট পারফোরেশন হলে পেরিটোনিটিসে মারা যাবে, আর ইসোফেগাসে যদি পারফোরেশন হয় মেডিস্টেনাইটিস হয়ে মারা যায়। জি, এরকম পরিণতি হয়েছিল। স্যার আমাদের হাতে আর সময় নেই একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অধ্যাপক প্রাণগোপাল সাথে নাক কান বিষয়ে কথা বলছিলাম। আজকের আলোচনা এখানেই শেষ। প্রিয় দর্শক, প্রাণগোপাল সাহেব যেটা বলছিলেন যে আমরা কিভাবে আমাদের নাক কানের যত্ন নেব, আপনারা যারা নাক কানের সমস্যায় ভুগছেন আশা করি অনেক টিপস পেয়েছেন। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।